মুজিবুর আহসান ব্যাপারটা এতটা সহজভাবে নেবেন ভাবতে পারেননি ললিতা আহসান। তিনি ভেবেছিলেন হয়তো তিনি লামিয়ার উপরে ছুটে যাবেন, কিন্তু না, হলো তার উল্টো। তাই তিনি মুজিবুর আহসানের কাছে চেপে যান আয়ানের ফোন বন্ধের কথা। মান অভিমানের খেলা শেষ হলেই না হয় আয়ানকে জানাবে লামিয়া এসব। জানো আবেশ, আমার বাচ্চা অনেক পছন্দের। আদুরের কথা শুনলো বলে মনে হলো না আবেশ। দমকা বাতাস দিচ্ছে, বাতাসের শীতল ছোঁয়া শরীরে অনুভব করছে আবেশ। কথা শুনবার যেন তার কোনো ইচ্ছে নেই। আদুরে আবারও বলল, বাচ্চা আমার অনেক পছন্দের। কেন? মাঝে মাঝে আবেশের কাণ্ড কারখানা দেখে আদুরে গা জ্বালা করে। এখনো তাই করছে। আদুরে কঠিন গলায় বলল, কেন আবার কি? তোমার ভালো লাগে না? বাচ্চা কার ভালো লাগে না? রাস্তার লোকজনদের সচকিত করে হেসে উঠল আবেশ। আজ তাকে খুব ফুর্তির মোড়ে দেখা যাচ্ছে। আদুরে সরু চোখে তাকিয়ে থাকলো কিছুক্ষণ আবেশের দিকে, পরক্ষণেই গম্ভীর হয়ে বলল, সেই তোমার ভালো লাগুক না লাগুক, বিয়ের প্রথম বছরেই আমরা বাচ্চা নিব, ঠিক আছে? আবেশ কেমন যেন ইতস্তত করে বলল। হুম। বিয়ের কিছুদিন আগের কথা ভাবছে বারান্দায় বসে আদুরে। তখনও তার মনে হয়নি আসলেই আবেশের বাচ্চার প্রতি কোনো আগ্রহ নেই। আগ্রহ নেই নাকি ব্যাপারটা অন্য কিছু। ঘড়িতে সময় রাত 1টা। আদুরে এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে। বাসায় আসার পর থেকে দুজনের মাঝে কোনো কথা হয়নি। না চেষ্টা করেছে আবেশ কথা বলতে আদুরের সাথে, না চেষ্টা করেছে আদুরে তার সাথে কথা বলতে। যদিও আবেশের উচিত আদুরের সাথে কথা বলা, তার রাগ ভাঙানো, কিন্তু তার মোটেও এখন ইচ্ছে করছে না এসব করতে। একটা কড়া ঘুমের প্রয়োজন তার খুব বেশি, তাই শরীরটা এলিয়ে দিল সে বিছানার উপর। আবেশ রাগ ভাঙাতে আসবে? কেন এমন ব্যবহার করেছে তা কি বোঝাতে আসবে? ভাবতেই ছোট্ট একটা নিঃশ্বাস বুক চিরে বেরিয়ে আসলো আদুরের। এমনটা যে আবেশ করবে না তা সে ভালোভাবেই জানে। 6টা বছর প্রেম করেছে, কোনোদিন এমন হয়নি। অবশ্য যে তাদের খুব বেশি ঝগড়া বা ঝামেলা হয়েছে এমনও না। বৃথা বারান্দায় দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই ভেবে আদুরে এগিয়ে আসলো রুমের দিকে। বিছানায় শরীরটা মেলে দিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে আবেশের পাশে শুয়ে পড়লো আদুরে। তিন পথে নীরবতা কাজ করছে দুজনের মাঝে। বাইরের ঝিঝি পোকার ডাক কান পর্যন্ত আসছে দুজনের। কারোরই কারোর সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই, কিন্তু আদুরের মনে ঘুরপাক খাচ্ছে নানা রকমের প্রশ্ন। আদৌ কি তার ঘুম হবে এই রাতে? রাত 2টা পার হলো। আদুরের কানে ভেসে আসছে কারো কথা বলার শব্দ। আয়না? না না, এটা হতে পারে না। আমাকে ছেড়ে যেতে পারে না আয়না। না না। না না বলেই চেঁচিয়ে বসে পড়লো বিছানার উপর আবেশ। আদুরে তার চিৎকার শুনে উঠেই পাশে থাকা টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিল। সে দেখতে পেল কুলকুল করে ঘামছে আবেশ। পুরো শরীর তার কাঁপছে থর থর করে। ভয় পেয়ে গেল আদুরে। আবেশের কাঁধে হাত রাখতেই তাকে জড়িয়ে ধরে বলল আবেশ, আদুরে, তুমি আমাকে ছেড়ে চলে যাবা? প্লিজ যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আবেশের অস্থিরতার কারণ আদুরের বোধগম্য না হলেও তার যে এখন সঙ্গ দরকার তা বুঝতে পারছে আদুরে। তাই সেও আবেশকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, পাগল নাকি? আমি কেন যাব তোমাদেরকে ছেড়ে? 6 বছর আছি। তুমি যে ম্যান্ডা মার্কা তা আমি প্রেমের শুরুতেই বুঝেছি। যায়নি তো, তাই না? এখন কেন যাব? পাগল একটা। আদুরের কথা শুনে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল আবেশ। আদুরের কানের কাছে মুখটা নিয়ে ফিসফিসিয়ে বলল, আজ তোমার বুকে মাথা রেখে আমি শুভ। বাবা মেনে নিয়েছে, কেন যেন বিশ্বাসী হতে চাইছে না কথাটি লামিয়ার। এত সহজে তার বাবা সম্পর্কটা মেনে নেবার কারণ কি হতে পারে? উফ, এইসব ভাবতে ভাবতে আর আয়ানের চিন্তায় ঘুম হচ্ছে না লামিয়ার। আগে রাগ হলেই ফোনটা বন্ধ করে দিয়ে আরামে ঘুমিয়ে পড়তো। আজ কেন আজ কেন তার উল্টো হচ্ছে? অন্যজনকে কষ্ট দিলে বুঝি নিজেকেও পেতে হয়? যেমন কেমন আছে আয়ানটা ভাবতে লাগলো লামিয়া। আমাদের সাথে এসব করে ভালো থাকা হচ্ছে তাদের। আমার রাতের ঘুম কেড়ে নিয়ে ফুর্তিতে আছে তারা। কিছুতেই মেনে নেওয়া যায় না। আপন মনে এসব ভেবে সারা রুমে পাইচারি করতে লাগলেন পরীর মা নাসরিন আক্তার। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসলো। পরীর রূপের ছলে আয়ানকে বশ করলে কেমন হয়? না হোক আবেশের, আয়ানের তো হতেই পারে পরী। এই ঘটনার পরে আবেশের পরিবারও এই বিষয়ে নিশ্চয় না করবেন না। এমন একটি পরিবার হাতছাড়া কিছুতেই করা যায় না। 2 দিন পর নিজের বাসায় এসে বিছানায় শরীরটা এলিয়ে দিল আবেশ। নিজের রুমটা তার কাছে স্বর্গ ছাড়া কিছুই মনে হয় না।
3 দিন আদুরের বাসায় রাত্রি যাপন করেছে সে। আদুরের পাশে থাকলেও কোনো কিছুর অভাব সে বোধ করেছে। আজ বুঝতে পারলো তা কি, তা হলো নিজের রুমটা। তোমার ইচ্ছে হলে থাকতে আরো কিছুদিন। ফাতেমা বেগমের কথা শুনে হাসি মুখে আদুরে বলল, আপনাদেরও মিস করছিলাম মা, তাই চলে এসেছি। যখনই যেতে ইচ্ছে করে আমাকে বলবে, ঠিক আছে? জি ঠিক আছে। আদুরের প্রতি বেশ খুশি হয়েছেন ফাতেমা বেগম। তার কথা মতো 3 দিন থেকেই আদুরে চলে এসেছে কিনা। আয়ান বাবাজি তোকে ভালোভাবে পড়াতো। পেয়ারায় মাত্র কামড় বসিয়েছে পরি। মায়ের প্রশ্নে হাত দিয়ে ইশারে একটু অপেক্ষা করতে বলল। মেয়ের কাণ্ড দেখে মুচকি হাসলেন নাসরিন আক্তার। কি সুন্দর লাগছে তাকে, কি সুন্দর এই পেয়ারা খাওয়ার দৃশ্য। মেয়েরা এত সুন্দর হওয়া ঠিক না, গরিবের মেয়ে তো একেবারেই না। ভাবতেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো নাসরিন আক্তারের বুক চিরে। মুখে থাকা পেয়ারার টুকরো চিবিয়ে নিয়ে মায়ের উদ্দেশ্যে পরি বলল, এবার বলো মা। বলছিলাম আয়ান তোকে ভালোভাবে পড়ায়? হুম বকে? বকে, না পারলেই বকে। আবেশ ভাইয়ের মতো শান্তভাবে পড়াই না, বাচ্চার মতো সব পড়াই। জানো মা, এতে আপেল বিতে বল পর্যন্ত লিখিয়েছে আমাকে দিয়ে। এগুলো নাকি অনেক বড় বাচ্চারাই ভুল করে। পরীর কথা শুনে হালকা হাসলেন নাসরিন আক্তার। পরি তার দিকে তাকিয়ে বলল, হাসার কি হলো? তোকে আবেশের চাইতে আয়ানই ভালোভাবে পড়াচ্ছে। বললেই হলো, আবেশ ভাইয়ের বেস্ট ছিল। কি ছিল? ভালো ছিল, কত সুন্দর ঠান্ডা মাথায় পড়াতো ভাইয়া। গরম মাথায় পড়ালে পড়া মনে বেশি থাকে। তোমাকে বলেছে? আজ পড়তে যাবি না? যাবো। আয়ানের জন্য পেয়ারা নিয়ে যা, বলবি আমাদের গাছের পেয়ারা। ঠিক আছে। এই যে আবেশকে ডাকার পরেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে তার পাশে বসে পড়লো আদুরে। বেঘরে ঘুমোচ্ছে আবেশ। মনে হচ্ছে অনেকদিন সে ঘুমোতে পারেনি। আদুরে তীক্ষ্ণ স্বরে ফুপিয়ে বলে উঠল, এসে মাত্র এভাবে ঘুমানোর কারণ কি? আদুরের কথা কানে বাজতেই চোখ জোড়া পিটপিট করে খুলে তাকালো আবেশ। আদুরে আবারও বলল, কি সমস্যা তোমার? এত হাইপার হচ্ছ কেন তুমি? এই কয়েকদিন কম খাটনি হলো? এই দাওয়াত ওই দাওয়াত করে দিনগুলো গেল, তার উপর অন্য একটা জায়গা, সব মিলিয়ে ঘুমের বড্ড ক্ষতি হলো। আচ্ছা, তা আমি যে এখানে এসেছি আমার কোনো সমস্যা হয় না? এটা তোমার স্বামীর বাড়ি। ওটা ওটা তোমার বউয়ের বাড়ি। ঝগড়া করো না, ঘুমোতে দাও। যে জামাই বাসরাতেও ঘুমায় তাকে এখন আর কি বলবো আমি? ধকল শুধু তার উপরেই যায়, আমি তো প্লাস্টিক। বিড়বিড়িয়ে এসব বলল আদুরে। আবেশ মাথাটা উঠিয়ে প্রশ্ন করল, কিছু বললে? ঘুমোতে বললাম। ধন্যবাদ। আয়ানের কথা শুনে টমেটোর মতো লাল হয়ে গেল পরীর মুখ। লাল টুকটুকে কামিজে আজ তোকে সেই লাগছে। চুলগুলা খোলা রেখে ভালোই করেছিস। এইসব কথা শুনে ভালো লাগারই কথা, কিন্তু পরক্ষণেই আয়ানের পরের কথা শুনে পরীর হাসি মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কি ভেবেছিস পেয়ারা আনলে আমি গালে গিয়ে তোকে এসব বলবো? শান্ত হয়ে পড়াবো তোকে? মোটেও না। আমাকে পটানো এতটা সহজ না। আমি পড়ানোর সময় না হবে কোনো গল্প, না হবে কোনো কথা, তাই আমাকে পটানোর কোনো চেষ্টা তুই করবি না, বুঝেছিস? পরী ঘাড় নেড়ে ক্ষীণস্বরে বলল। হুম আয়ান ধরা গলায় বলল, পড় এখন। রাগে সারা শরীর কাঁপছে পরীর। ইচ্ছে করছে ঘাড়টা মুচড়ে দিতে আয়ানের, কিন্তু সে নিরুপায়। তাই মাথাটা ঠান্ডা করে চুপচাপ মন দিল পড়ায়। আমার নতুন জুতোটা ছিঁড়ে গেল। লামিয়ার কথা শুনে হো হো শব্দে হেসে উঠল আয়ান, যেন ভীষণ একটা হাসির কথা। হাসি থামলে বলল, তোমার পায়ে নতুন জুতো পর্যন্ত একদিন টিকে না, এই আমি টিকে আছি। কি বলতে চাইছো তুমি? লামিয়ার গম্ভীর মুখ দেখে আয়ান হালকা হেসে ঠোঁট জোড়া প্রশস্ত করে বলল, কই কিছু না তো। আমাকে তুমি কুটনি বোঝাতে চেয়েছো আমি কি বুঝি না কিছুই? এখন থেকে কাল পর্যন্ত তোমার সাথে কথা বন্ধ আমার। আরে শোনো, জুতোটা সেলাই করতে হবে। পায়ের জুতা জোড়া হাতে নিতে নিতে লামিয়া বলল, সেটা আমি দেখে নিব, তুমি একদম আমার পেছন পেছন আসবে না। কিছু দূর হেঁটে গিয়ে দাঁড়িয়ে পড়ল লামিয়া।
পেছনে তাকিয়ে দেখতে পেল আয়ান তার ঠিক পেছনেই দাঁড়িয়ে রয়েছে। মুচকি হেসে আয়ান বলল, তুমি তো বাসায় গেলেই ফোনটা বন্ধ করে দিবে, তাই এতটুকুই না হয় তোমার পিছে পিছে আসি। আগে স্মৃতিচারণ করে ফুপিয়ে কেঁদে উঠল লামিয়া। আজ টানা 3 দিন হলো আয়ানের ফোন বন্ধ। মনে হচ্ছে আরেকদিন হলেই তার দমটা আটকে যাবে। আয়ানের সাথে একটু কথা বলার কি কোনো ব্যবস্থা নেই? ঘড়িতে সময় বিকাল 5টা। আবিশের পাশে শুয়ে থাকতে থাকতে কখন যে চোখটা লেগে এসেছিল টেরই পায়নি আদুরে। রুমের বাইরের চেঁচামেচির শব্দে ঘুম ভেঙে গেল তার। বিছানা ছেড়ে উঠে চোখ জোড়া কসলাতে কসলাতে দরজা খুলে ড্রয়িং রুমের দিকে এগুলো সে। লজ্জা শরম নাই? বাপ মা কই থায় তোমার? এত এত বড় জুয়ান মাইয়াডারে পর পুরুষের বাসায় পাঠাতে তাগো বিবেকে বাধা নাই? একটি শ্যাম বর্ণের চিকনা গঠনের মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আয়নের পাশে। তাদের সামনে সোফায় বসে আছেন ফাতেমা বেগম। মেয়েটিকে নানা ধরনের কথা শুনিয়ে যাচ্ছেন মোর্শেদা। কি করেছে এই মেয়েটি, আর কি বা তার পরিচয়, ভাবতে লাগলো আদুরে। আয়নের পাশে চুপচাপ মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে লামিয়া। মুখে কোনো কথা নেই তার। টপ টপ করে তার শরীর বেয়ে ঘাম ঝরছে, অথচ মাথার উপরে ভনভনিয়ে ফ্যান ঘুরছে। আচ্ছা, এভাবে কি সে আগে ঘেমেছে কখনো? এই মাইয়া, মোর্শেদার ডাকে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো লামিয়া। মোর্শেদার দিকে তাকাতেই তিনি বলে উঠলেন, তোমার আয়ানের লগে কি দরকার? একটা ফোলার লগে তোমার কি দরকার থাকতে পারে? যেভাবে তোমাকে এক লগে দেখছি মনে তো হয় না তুমি ওর বান্ধবী। কে তুমি? আয়ানের ফোন বন্ধ থাকায় অস্থির হয়েছিল লামিয়ার মন। এক পর্যায়ে তার মনে হলো আয়ানের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো তার বাসায় আসা। আর কিছু না ভেবে আয়ানের খোঁজ নিতে ছুটে আসলো সে এই বাসায়। এসে আয়ানকে সোফার উপরে বসে থাকতে দেখলো সে। ভেতরে প্রবেশ করতেই লামিয়াকে দেখে আয়ান চমকে গেল। আর এদিকে আয়ানকে দেখতে পেয়ে লামিয়ার মনে যেন প্রাণ ফিরে এলো। কোনো কিছু না ভেবে সে জড়িয়ে ধরলো আয়ানকে। ঠিক সেই মুহূর্তে আগমন ঘটলো মোর্শেদার। আয়ান আর লামিয়াকে এভাবে একসাথে দেখতে পেয়ে চেঁচিয়ে তিনি ফাতেমা বেগমকে ডাক দিলেন। ফাতেমা বেগমও তার ডাকে ড্রয়িং রুমে এসে হাজির হলেন। সেই থেকে তাকে নানান রকম প্রশ্ন করে চলেছেন মোর্শেদা, কিন্তু নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে লামিয়া। হুট করে এভাবে আসাটা উচিত হয়নি। নিজের বোকামির জন্য নিজেরই আফসোস হচ্ছে এখন। লামিয়ার কাছে কোনো জবাব না পেয়ে ধমকের সুরে মোর্শেদা বেগম বললেন, কি হলো? কে তুমি? এ পর্যায়ে মুখ খুলল লামিয়া। এই মুহূর্তে তার যে কথাটি জানানো উচিত সবাইকে সেটিই জানালো সে। আয়ানের দিকে তাকিয়ে ছলছল নয়নে বলল লামিয়া, আমি আয়ানকে ভালোবাসি। একটা কথা শুনে পুরো রুমটাই স্তব্ধ হয়ে গেল। একটা মেয়ের মুখে হঠাৎ করে এমন একটা কথা শুনতে পাবে ভাবতেই পারেনি কেউ। মোর্শেদাও ফাতেমা বেগমকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে লামিয়া আবার বলল, আয়ানকে ভালোবাসি আমি। ফাতেমা বেগম নিশ্চুপ থাকলেও মুখ খুললেন মোর্শেদা। রাগে গিজগিজ করে তিনি বলে উঠলেন, আমার আয়ান বাবাজির মাথাটা নষ্ট করার জন্য আইছো তাই না তুমি? আহ মোর্শেদা থাম। কথা বলে উঠলেন ফাতেমা বেগম। লামিয়ার দিকে তাকিয়ে শান্ত গলায় ফাতেমা বেগম জিজ্ঞাসা করলেন, কি বললে? ভালোবাসো আয়ানকে? হুম বাসায় জানে হুম আয়ান তোমাকে ভালোবাসে? হুম মনে তো হয় না। যদি ভালোবাসতো তাহলে তোমার কেন এখানে এভাবে আসতে হলো? এভাবে চোখের পানি নাকের পানি এক করছো কেন? আসলেই তোমাকে আয়ান ভালোবাসে নাকি তুমি একতরফা ভালোবাসো আয়ানকে? ফাতেমা বেগমের কথা শুনে ঘাবড়ে গেল লামিয়া। আয়ানের সাথে মান অভিমানের খেলা চলছে তার। এই মুহূর্তে ফাতেমা বেগমকে কি জবাব দিবে সে? আয়ান যদি রাগের মাথায় বলে বসে সে লামিয়াকে ভালোবাসে না। অসহায় দৃষ্টিতে আয়ানের দিকে তাকালো লামিয়া। লামিয়াকে নিশ্চুপ দেখতে পেয়ে তার দিকে আর চোখে তাকালো আয়ান। লামিয়া তাকিয়ে আছে তার দিকে এক দৃষ্টিতে। নাক বেয়ে ঘাম ঝরছে তার, চোখ জোড়া ছলছলে। লামিয়াকে এভাবে দেখে বুকটা কেঁপে উঠল আয়ানের। এই কয়েকদিনে মেয়েটা নিজের কি হাল করেছে। এটা কি সেই লামিয়া? জবাব নেই। ফাতেমা বেগমের প্রশ্নে লামিয়ার দিকে তাকিয়ে আয়ান বলল, আমি ভালোবাসি লামিয়াকে। পেছন থেকে কেসে উঠল আদুরে। আদুরের কাশির শব্দে তার দিকে ফাতেমা বেগম তাকালেন। আদুরেকে দেখতে পেয়ে তিনি বললেন, বৌমা আমি ভেতরে যাচ্ছি মোর্শেদাকে নিয়ে, তুমি একটু ওদের সাথে কথা বলে নাও।
আমার মাথাটা ব্যথা করছে। আদুরের সামনে বসে আছে আয়ান ও লামিয়া। তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য হালকা কেসে উঠল আদুরে। আদুরের দিকে আয়ান ও লামিয়া নজর দিতে এসে বলে উঠল, কাহিনী কি? এই আয়ান ফোন বন্ধ করে রেখেছে আজ 4 দিন হচ্ছে। আমার চিন্তা হয় না বলেন? তাই আমি আর থাকতে না পেরে চলে এসেছি। আপনি জানেন ভাবি আমি কতটা কষ্টে ছিলাম। লামিয়ার কথা শুনে আদুরে বলল, তুমি আমাকে চেনো? ছবিতে দেখেছি আপনাকে, আয়ান পাঠিয়েছিল। আচ্ছা, সবটাই বুঝলাম এখন। তোমরা একটা কাজ করো, দুজনে কথা বলে মান অভিমানের পর্ব শেষ করো। আমি আসছি একটু। নিজের রুমে এসে আবেশকে এখনো ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে অবাক হলো আদুরে। ঘরেই তো কাণ্ড হয়ে যাচ্ছে, আর সে কিনা বাচ্চার মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে। কেমনে সম্ভব? আবেশের কানের পাশে মুখটা নিয়ে কর্কশ শব্দে আদুরে বলে উঠল। ওঠেন সাহেব। এক লাফে শোয়া থেকে উঠে বসলো আবেশ। আদুরেকে পাশে দেখে তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল সে। মৃদু হেসে আদুরে বলল, এভাবে কি দেখছো ড্যাবড্যাব করে? চোখ জোড়া বের করে নিব। হাই তুলতে তুলতে আবেশ বলল, তা না হলে বের করবে, কিন্তু এভাবে ডাকলে কেন? তোমার জন্য একটা সংবাদ আছে। ভালো না খারাপ? সংবাদটা তোমার জন্য ভালো না খারাপ বুঝতে পারছি না, তবে অনেক ভালো সংবাদও খুন সূক্ষ্মভাবে বিবেচনা করলে দেখা যায় সংবাদটা আসলে ভালো না, খারাপ। আবার কোনো মন্দ মানে খারাপ সংবাদ ঠিকমতো বিবেচনা করলে। এত কথা না বলে সংবাদটা কি বলো। আয়ানের গার্লফ্রেন্ড আছে। ও ভালো। মেয়েটি এখানে এসেছে, সবার সামনে বলেছে সে আয়ানকে ভালোবাসে। ও ওহ বলেই থেমে পড়লো বেশ। আবারও সে বলল, কি বললে? যা শুনেছ তাই। আদুরে প্রথম থেকেই সবটা শোনাতে লাগলো আবেশকে। একসাথে একই রুমে দুজনে বসে থাকলেও কারো মুখে কোনো কথা নেই। আয়ান তাকিয়ে রয়েছে নিচের দিকে, আর লামিয়া তাকিয়ে রয়েছে আয়ানের দিকে। চারপাশে নজর বুলিয়ে আয়ানের হাতের উপরে হাত রাখলো লামিয়া। আয়ানের হাতের উপর নিজের হাতটা রাখতে পেরে অন্যরকম শান্তি অনুভব করছে সে। কিন্তু আয়ান এভাবে চুপচাপ কেন হয়ে আছে বুঝতে পারছে না লামিয়া। আয়ানের হাতটা চেপে ধরে লামিয়া বলল, রাগ হয়েছে বুঝি আয়ানুর? কিছু বলছে না আয়ান। তা দেখে লামিয়া আবারও বলল, কিছু না বললেও আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। মায়ের সামনে বলেছি বলে? সেটা তুমি ছোট হবেই বলেই বলেছি, আর কিছু নয়। নিজের হাতটা লামিয়ার হাত থেকে সরিয়ে নিয়ে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দিল আয়ান। আয়ানের এমন কাণ্ডে হতাশ হলো না লামিয়া, বরং সে আজ খুশি, অনেক বেশি খুশি। আয়ান যে সকলের সামনে বলল সেও ভালোবাসে লামিয়াকে। আগে আইসে আদুরে, এখন আবার এইটা। আসলে আমাদের বাবাজি গুলান ভীষণ ভালো কিনা, তাই ওগো পিছনে সব মাইয়া উঠে পড়ে লাগে। আবেশ বাবাজিরে তো আদুরের কাছ থেকে বাঁচাতে পারলাম না। আয়ান বাবাজির এই মাইয়া থেকে আমি। মুর্শিদার কথা থামিয়ে দরজায় দাঁড়ানো অবস্থায় আদুরে বলল, আপনি প্রেমের বিয়ের বিরুদ্ধে কেন? আদুরেকে দরজায় দাঁড়ানো অবস্থায় দেখতে পেয়ে ফাতেমা বেগমের উদ্দেশ্যে মোর্শেদা বললেন, দেখছেন বড়দের কথা কান পাইতা হুমতাছে এই মাইয়া। মৃদু হেসে আদুরে বলল, আমি কান পেতে শুনিনি। মায়ের সাথে কথা বলতে এসেছি এখানে, আপনার কথা কানে বাজলো। এদিকে এসো বৌমা। ফাতেমা বেগমের ডাকে তার পাশে এসে বসতে বসতে বলল আদুরে, কথা হয়েছে আয়ান ভাই আর লামিয়ার সাথে। কি বললো? তারা দুজন দুজনকে ভালোবাসে। মান অভিমান হয়েছে দুজনের। ভাইয়া মোবাইল বন্ধ করেছে কয়েকদিন হলো, তাই চিন্তায় থাকতে না পেরে লামিয়া ছুটে আসলো ভাইয়ার কাছে। ভালোবাসা না থাকলে কি এই রকম করে মা বলুন? মেয়েটার নাম লামিয়া? জি। কিছুক্ষণ চুপ থেকে ফাতেমা বেগম বললেন, আয়ানকে বলো লামিয়াকে যেন বাসায় পৌঁছে দেয়। আচ্ছা। আদুরে রুম ছেড়ে বেরোতেই মোর্শেদা ব্রজোরা কুচকে বললেন, এই মাইয়া মন গলাইয়া ফেলাইলো আপনার। আমি কোনো সিদ্ধান্ত এখনো নেইনি মোর্শেদা। আদুরে লামিয়ার দিকে চামচ কেটে পায়েস বাড়িয়ে দিতেই তা খেয়ে নিল সে। আদুরে জিজ্ঞাসা করল, কেমন হয়েছে পায়েস? অনেক ভালো ভাবি। আচ্ছা ভাবি এখন আসি।
আবিশের কথা শুনে দাঁড়িয়ে পড়ল লামিয়া। সালাম দিয়ে সে বলল, দেরি হয়ে যাচ্ছে ভাইয়া, আরেকদিন আসবো। তুমি আমাকেও চিনো? না চেনার কি আছে। আচ্ছা, আবার এসো। আয়ানকে নিয়ে যাও সাথে। মুখটা ফ্যাকাশে করে আদুরে জানালো। আমি আয়ানকে বলেছিলাম, সে কিন্তু আসতে নারাজ। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে লামিয়া বলল, আমি একা চলে যেতে পারবো, একাই এসেছি তো। আরে না, একা এসেছো কি হয়েছে, তোমাকে আবেশ পৌঁছে দেবে। আবেশের দিকে তাকিয়ে আদুরে ইশারা করতে এসে বলে উঠল, কেন নয়, তুমি আমার সাথে চলো লামিয়া। থাক না ভাইয়া। আরে এসো এসো। ঘড়িতে সময় রাত 11টা। খাওয়া দাওয়ার পর্ব শেষে থালা বাসন পরিষ্কার করে পেছনে ফিরতেই ভূত দেখার মতো চমকে গেলেন মোর্শেদা। তাকে নির্ভয় দিয়ে আদুরে বলল, খালা আমি। বুকে থুতু দিয়ে মোর্শেদা বিরক্তি ভরা কণ্ঠে বললেন, ও তুমি কি কি চাই এত রাতে? একটা কথা জানতে চাই। কি? প্রেমের বিয়ে নিয়ে এত কিসে আপত্তি আপনার? আদুরের মুখে এই প্রশ্নটি শুনে মুখে নেমে এলো মোর্শেদার এক রাস অন্ধকার। মুখটা ফ্যাকাশে দেখাচ্ছে মোর্শেদার। মনে হচ্ছে গভীর ভাবনায় মগ্ন হয়ে পড়েছেন তিনি। তার এমন শান্ত চাহনি এতদিন দেখতে পাইনি আদুরে। তবে কি মোর্শেদার জীবনে এমন কোনো ঘটনা আছে যে কারণে তার মেজাজ সবসময় খারাপ থাকে বা খারাপ রাখতে চায়? নিজের মনে প্রশ্ন করা বাদ দিয়ে মোর্শেদাকেই আবারও প্রশ্ন করলো আদুরে। খালা বলেন কিছু। আদুরের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে ফেললেন মোর্শেদা। পিছনে ফিরে কলসির পাশে এগিয়ে গিয়ে এক গ্লাস পানি ঢেলে নিলেন তিনি। পুরো গ্লাসের পানি ঠক ঠক করে গিলে আদুরের উদ্দেশ্যে বলল, রাত কম হয় নাই, নিজের রুমে যাও দেখি, রাত বিরাতে আইসা বিরক্ত করবা না, একদম কইলাম। এই মোর্শেদা খালার পেট থেকে কোনো কথা বের হবে না ভালোভাবেই বুঝতে পারলো আদুরে। মুচকি হেসে সে এগিয়ে গেল নিজের রুমের দিকে। সোফার উপর বসে বসে পত্রিকাতে চোখ জোড়া বুলিয়ে নিচ্ছে আবেশ। সারাদিন ঘুমের জন্য পত্রিকা পড়ার সময় পায়নি। আবেশ পা নেড়ে নেড়ে পত্রিকা পড়তে ব্যস্ত। ধীরে ধীরে আদুরে তার পাশে গিয়ে বসে হালকা হেসে উঠল, কিন্তু আবেশের মনোযোগ সম্পূর্ণ পত্রিকার মাঝেই। খানিকটা বিরক্ত হলো আদুরে। এই ছেলে এমন একটা ভাব করে যেন সে একাই এই রুমে থাকে, একটা যে বউ আছে তা তার মনেই থাকে না। আবেশের খুব কাছাকাছি এসে বসলো আদুরে। হাতটা তার পেটের দিকে বাড়িয়ে দিয়ে সুড়সুড়ি দিতে থাকলো আচমকা, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখতে পেল না আবেশের মাঝে। আদুরে অবাক চোখে তাকিয়ে বলল, এ কি, তোমার শ্বশুরি নেই? পত্রিকাটা সোফার এক পাশে রেখে আবেশ বলল, নেই তো। আমি আরো পেটের কথা বের করার জন্য শ্বশুরি দিচ্ছিলাম তোমাকে। কথা বের করার জন্য সুরসুরি? তা কি কথা? মোর্শেদা খালার কোনো খারাপ অতীত আছে? হঠাৎ এই প্রশ্ন? জানতে ইচ্ছে হলো, ওনার পরিবার কোথায়? এই যে আমরা, এখন থেকে তুমিও। তা বুঝলাম, কিন্তু স্বামী সন্তান? তার স্বামী যাকে ভালোবাসতো তার সাথে পালিয়েছে। বুঝলাম না। তার মোর্শেদা খালার মা আমাদের বাসায় কাজ করতেন। তা আমার দাদা মোর্শেদার খালার বিয়ে ঠিক করে দিয়েছিলেন, কিন্তু সেই লোকটা অন্য একজনকে ভালোবাসতো। এটা কারো জানা ছিল না। দাদা লোকটাকে বলেছিলেন খালাকে বিয়ে করলে জমি জমা, টাকা, স্বর্ণ এসব দিবেন। এই লোভে হয়তো প্রেমিকাকে ছেড়ে খালাকে তিনি বিয়ে করেন। তারপর খালার সাথে 1 বছর সংসার করার পর যার সাথে আগে প্রেমের সম্পর্ক ছিল তাকে নিয়ে পালিয়ে যান লোকটি। পালানোর আগে ব্যবসার অজুহাত দিয়ে জায়গা, জমিন, স্বর্ণ সব বিক্রি করে দেন। যাওয়ার সময় সবটা নিয়ে যান, শুধু দিয়ে যান একটা চিঠি। কি লেখা ছিল জানো? তিনি যাকে ভালোবাসতেন তাকে ভুলতে পারেননি, তাই এমনটা করতেই হলো তার। এত জঘন্য মানুষটাও পৃথিবীতে আছে? এখানেই কাহিনী শেষ নয় আদুরে। খালার স্বামী যখন তাকে ছেড়ে চলে যান তিনি তখন গর্ভবতী। এটা তিনি জানতেন? হ্যাঁ। এটা জেনেও? থেমে গেল আদুরে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল সে। আবেশের দিকে তাকিয়ে প্রশ্ন করল, খালার সন্তান কোথায়? সেও খালাকে একা রেখে চলে গেল। কোথায়? খালার ছেলে দেখতে সুদর্শন একটা ছেলে, ঢাকায় পড়াশোনা করতো সে। ঢাকার একটা বড় ঘরের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক হয়। মেয়েটার বাবা শর্ত দেন সে যেন ঘর জামাই হিসেবে থাকে তাদের সাথে। মোর্শেদা খালাকেও সাথে রাখতে পারবেন না। আর এই শর্তে সে রাজি হয়? মোর্শেদার রুমে এসে দেখলো আদুরে তিনি ঘুমোচ্ছেন, নাক ডাকছেন তিনি ঘুমের মাঝে। মেয়েরাও যে ঘুমের মাঝে নাক ডাকেন এটা আদুরে প্রথম দেখলো, যদিও বা শুনেছে প্রচুর। আজ বুঝলো আদুরে
কেন প্রেমের বিয়েতে আপত্তি মোর্শেদার? কেন তার মেজাজ সবসময় এতটা খিটখিটে থাকে? তার নিজের সাথে যদি এসব ঘটতো তাহলে সে কি স্বাভাবিকভাবে জীবনটা কাটাতে পারতো? কখনোই না। আজ আয়নাকে দেখে মনটা আজ আয়ানকে দেখে মনটা ফুরফুরে হলেও মাথায় চিন্তা একটা থেকেই গেল লামিয়ার। আয়ানের মনে কি চলছে? সে এখনো ফোনটা কেন বন্ধ রেখেছে? আজ তার বাসায় পর্যন্ত বিনা দ্বিধায় গিয়েছে লামিয়া। এরপরেও আয়ান ফোন বন্ধ করে রাখার কারণ কি হতে পারে? আবেশ যখন লামিয়ার সাথে তাকে বাসায় পৌঁছে দিতে এসেছে তখনই আদুরের ফোন নাম্বারটা নেওয়া হয়েছে লামিয়ার। একবার আদুরেকে ফোন দিয়ে কি সে দেখবে? দেয়াল ঘড়ির দিকে চোখ পড়তেই দেখলো অনেকটা রাত হয়ে গেল। এই রাতে আদুরেকে ফোন দেওয়াটা ঠিক হবে না ভেবেই বিছানায় শরীরটা এড়িয়ে দিল লামিয়া। ফোন বন্ধ রাখার একটাই কারণ, তোমাকে একটু বুঝতে দেওয়া। বিনা কারণে তোমার সাথে কথা বলতে না পারলে আমি যে কতটা কষ্ট পাই। এইটুকু শাস্তি না পেলে যে ভালোবাসার কদর তুমি বুঝবে না লামিয়া। তবে আজ বুঝতে পারলাম তুমিও আমাকে ভালোবাসো। ঠিক কতটা ভালোবাসো তা তুমি নিজেও জানো না। ভালো না বাসলে এভাবে ছুটে আসতে না। তবুও আমি তোমাকে আরেকটু শাস্তি দেব। আরেকটু বুঝো তুমি ভালোবাসা আসলে কি। হাতে থাকা লামিয়ার ছবির দিকে তাকিয়ে বিড় করে কথাগুলো বলে ছবিটার উপরে আলতো করে একটা চুমু খেলো আয়ান। লামিয়ার দিকটা পরিষ্কার হলেও মায়ের দিকটা সম্পর্কে কিছুই জানতে পারল না সে। তার মা কি মেনে নেবেন তাদের সম্পর্ক, নাকি আবেশের সাথে যা করেছিলেন তা করবেন? ভাবতেই অন্যরকম একটা ভয় কাজ করছে আয়ানের মাঝে। মাত্র 5 মিনিটের ব্যবধানে মানুষ কিভাবে ঘুমিয়ে যায়, মানে এই আবেশ কিভাবে ঘুমিয়ে পড়তে পারে ভেবেই হতবাক হয়ে গেল আদুরে। মোর্শেদার সাথে কথা বলার জন্য মাত্রই বের হলো সে। তাকে ঘুমে দেখতে পেয়ে চলেও আসলো। এতটুকু সময়ে আবেশ ঘুমিয়ে পড়ল। আসলে এই ছেলেটা একেবারে ম্যান্দা মার্কা। নিজের মনে বকবক করে শুয়ে পড়ল সে আবেশের পাশে। এদিকে অপর পাশে ফিরে ঘুমানোর অভিনয় করে চলেছে আবেশ। আর কতদিন এভাবে দূরে ঠেলে রাখতে পারবে সে তার আদুকে? আটার রুটি বানাতে ব্যস্ত মোর্শেদা। তার পাশে এসে পিড়ি পেতে বসলো আদুরে। তার দিকে আর চোখে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিয়ে রুটি বেলতে বেলতে মোর্শেদা জিজ্ঞেস করলেন, নতুন বউ রান্নাঘরে কি? সে কথার উত্তর না দিয়ে আদুরে বলল, সবাই এক না খালা। আপনাদের সাথে যা হয়েছে তা সবার সাথে হবে কথা নেই। বিশেষ করে আবেশ বা মায়ের সাথে এমন কিছু হবে না, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আদুরের কথা শুনে থেমে গেলেন মোর্শেদা। আদুরের কোনো প্রয়োজন নেই তার সাথে এভাবে ভালোভাবে কথা বলার, তাকে এভাবে সান্ত্বনা দেওয়ার। তাহলে মেয়েটাকে চিনতে ভুল করলেন তিনি। অশ্রুসিক্ত নয়নে আদুরের দিকে তাকাতেই সে হেসে বলল, আমরা আপনার পরিবার নই কি? আমাদের আপন ভেবে না হয় সবটা ভুলে গিয়ে আমাদের সাথেই ভালো থাকুন। মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না মোর্শেদার, শুধু মাথা নেড়ে সম্মতি জানালেন তিনি। তা দেখিয়ে আদুরে বলল, দেখি এখন আপনি রুটি বেলে দিন, আমি ভেজে দিচ্ছি। উঠোনে দাঁড়িয়ে বাইরের প্রকৃতি উপভোগ করছে আয়ান। সেই সময়ে উপস্থিত হয় আবেশ। আয়ানের উদ্দেশ্যে আবেশ বলল, আমার ভাইয়ের বউ দেখি অনেক সাহসী। মৃদু হেসে আয়ান বলল, বউ হয়নি এখনো? হয়ে যাবে। মা কিছু জানায়নি? জানাতে এসেছি। দু ভাই পেছনে তাকিয়ে ফাতেমা বেগমকে দেখতে পেয়ে চুপচাপ হয়ে গেল। তাদের উদ্দেশ্যে ফাতেমা বেগম বললেন, ভেতরে এসো তোমরা, আমি আমার সিদ্ধান্ত জানাতে এসেছি লামিয়ার ব্যাপারে। মায়ের ঠিক সামনে সোফায় বসে আছে আবেশ ও আয়ান। তার পিছনেই দাঁড়িয়ে আছে আদুরে। সবার দৃষ্টি ফাতেমা বেগমের দিকে। তার মতামত কি হতে পারে, হ্যাঁ নাকি না? সিদ্ধান্ত শোনার জন্য ওদের আগ্রহে সকলেই। এমন সময় ফাতেমা বেগম বলে উঠলেন, কত বছর সম্পর্ক তোমাদের আয়ান? মাথা নিচু করে আয়ান জবাব দিল, প্রায় 2 বছর। কি মনে হয় ভালো থাকতে পারবে তার সাথে? কোনো দ্বিধা ছাড়াই আয়ান জবাব দিল, তাহলে বলো তার বাসায় কবে প্রস্তাব নিয়ে যাব? ফাতেমা বেগমের কথা শুনে স্তব্ধ হয়ে গেল সকলেই। হুট করে তার সিদ্ধান্ত এভাবে জানিয়ে দিবেন ভাবতে পারেনি কেউ। আদুরে হাসি মুখে বলে উঠল, আলহামদুলিল্লাহ মা, শুভ কাজে দেরি করতে নেই। আমার মনে হয় বিয়েটা করে ফেললেই ভালো হবে। হাসলেন ফাতেমা বেগম। আয়ানের দিকে তাকিয়ে বললেন, লামিয়ার সাথে কথা বলো, তার বাসায় কবে যাব আমরা জিজ্ঞাসা করো। আয়ানের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না।
এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে মায়ের দিকে। আবেশ একটা কাশি দিয়ে আয়ানের উদ্দেশ্যে বলল, তৈরি হইয়া যা ভাই বিয়ের জন্য। তা না হয় হইব। দেখি সবাই নাস্তা খাইতে আহো। মোর্শেদার কথায় আদুরেও সবার উদ্দেশ্যে বলল, আগে নাস্তা করে নাও, পেট শান্তি তো সব শান্তি। কি রে, এত বেলা হলো তাও শুয়ে আছিস কেন? মায়ের ডাকে শোয়া থেকে উঠে বসলো লামিয়া। মায়ের দিকে তাকিয়ে এসে বলল, এমনিতেই। আয় নাস্তা করবি? ইচ্ছে করছে না মা। তোর পছন্দের চিকেন রোল করেছি। লোভ দেখাচ্ছ? লামিয়ার মা হেসে বলে উঠলেন, তুই বস, আমি নিয়ে আসি, নিজের হাতে তোকে খাইয়ে দিব। কষ্ট করো না, হটপটে রেখে দাও, আমি কিছুক্ষণ পরে এসে খেয়ে নিব। সত্যি তো? একদম। লামিয়ার মা রুম ছেড়ে বেরিয়ে যেতেই দেয়াল ঘড়ির দিকে চোখ দিল লামিয়া। সকাল 9:15 হলো। এখন একটা ফোন দেওয়াই যায় আদুরেকে। বালিশের পাশে থাকা মোবাইলটা হাতে নিয়ে লামিয়া ডায়াল করলো আদুরের ফোন নাম্বারে। নিজের রুমটা গুছাতে ব্যস্ত আদুরে। আজ পুরো রুমটা সে মনের মতো গোছাবে বলে ঠিক করলো। কোমরে শাড়ির আঁচল পেঁচিয়ে প্রথমেই এগুলো ড্রেসিং টেবিলের দিকে। সাথে সাথে বেজে উঠল তার ফোন। দ্রুত পায়ে সোফার দিকে এগিয়ে গিয়ে সোফার উপর থেকে ফোনটা হাতে নিল সে। অচেনা নাম্বারের দিকে খানিকটা বিরক্ত হলো আদুরে। ভেবেছিল বাসা থেকে ফোন এসেছে। তার ফোনে সচরাচর অপরিচিত কেউ কল দেয় না, তাহলে এটা কার কল? ভাবতে ভাবতে ফোনের রিংটোন বন্ধ হয়ে গেল তার হাত থেকে। ফোনটা রাখার সময় আবারও রিং বেজে উঠলে সাথে সাথেই রিসিভ করে আদুরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি, আমি লামিয়া। লামিয়ার নাম শুনে খানিকটা অবাক হয়ে আদুরে প্রশ্ন করল, আমার ফোন নাম্বার কিভাবে পেয়েছো? কাল আবেশ ভাইয়ের কাছে চেয়ে নিয়েছিলাম। ও আচ্ছা, তা ভালো আছো তুমি? আর ভালো থাকলাম কই, আপনার দেবর তো ফোন চালুই করলো না। তোমাকে এখন এমন একটা খবর দিব, শুনলেই মন দিল সব ভালো হয়ে যাবে। কি খবর? মা। কথাটি বলতে গিয়েও থেমে গেল আদুরে। যার মুখে কথাটি শুনলে লামিয়া বেশি খুশি হবে, তার মুখে এই কথাটি শোনা ভালো নয় কি? হ্যাঁ, এই সংবাদটা আয়ানের জানানোর অধিকার। কি ভাবি? কথা ঘুরিয়ে আদুরে বলল, সেটা পরে শুনবা, আগে বলো তুমি কোনো দরকারে ফোন দিয়েছো? মানে? কোনো সংকোচ ছাড়াই আমাকে বলতে পারো। আয়নকে বলবেন প্লিজ ফোনটা চালু করতে। মৃদু হেসে বলল আদুরে। এক্ষুনি বলছি। ফোনটা হাতে নিয়ে ভাবছে আয়ান, এবার কি ফোনটা চালু করবে সে? করে দাও ভাই, ম্যাডাম অস্থির হয়ে আছে। আদুরেকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আয়ান বলল, ভাবি আপনি আমি। আপনি কি করে বুঝলেন আমি ফোন চালু করব না কি ভাবছিলাম? প্রেম আমিও করেছি ভাই, তোমার ভাইয়ের মতো ম্যান্দামার্কা না, তাই বুঝেছি। হেসে উঠল আয়ান। হাসতে হাসতেই জিজ্ঞাসা করল, মান্দামার্কা মানে? তোমার ভাইয়ার থেকেই জিজ্ঞাসা করো। এখন লামিয়াকে একটা ফোন দিয়ে তোমাদের কথা জানাও দেখি। ফোনের সাথে সাথেই এই কথা শুনলে কতটা খুশি হবে ভাবতে পারছো? তাহলে করো ভাই, আমি গেলাম। কতটা খুশি হবে লামিয়া? বেশি নাকি অনেক বেশি? ভাবতে ভাবতেই ফোনটা চালু করলো আয়ান। বহু প্রতিজ্ঞার পর যেন আশার আলো দেখতে পেল লামিয়া। ফোনের স্ক্রিনে আয়ানের নামটা দেখতেই হাত পা কাঁপা শুরু করলো তার। মনে হচ্ছে এই প্রথমবার সে আয়ানের সাথে কথা বলতে যাচ্ছে, তাই এত নার্ভাস লাগছে তার। ফোনটা রিসিভ করে কাঁপা কাঁপা কণ্ঠে লামিয়া বলল, হ্যালো লাম্মু, একটা সংবাদ আছে। কথাটি শুনেই মেজাজ বিগড়ে গেল লামিয়ার। এতদিন পর কথা হচ্ছে আর এই ছেলে কিনা সংবাদ নিয়ে পড়ে আছে। কোথায় সরি বলবে, একটু ভালোবাসা দেখাবে তা না। তাতে দাঁত চেপে লামিয়া বলল, কি সংবাদ? মা জিজ্ঞেস করেছেন তোমাদের বাসায় আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে কখন যাবেন। কথাটি শুনেও যেন বুঝতে পারল না লামিয়া। সে আয়ানের উদ্দেশ্যে বলল, কি বললে? আয়ান এক প্রকার চেঁচিয়েই বলল, আরে লাম্মু, তুই আমার বউ হবি? কখন প্রস্তাব নিয়ে যাব তোর বাসায় বল। খুশিতে চোখ বেয়ে পানি পড়ছে লামিয়ার। আয়ান বুঝতে পেরে বলল, কাঁদছিস কেন?
কান্নার বেগ বেড়ে গেল লামিয়ার। তাকে থামিয়ে আয়ান বলল, আমি তো এমনিতেও মোবাইল চালু করতাম, তোমাকে একটু কষ্ট দিলাম আর কি। খুব খারাপ তুমি। মানলাম আমি খারাপ, এখন বাসায় জিজ্ঞেস করো আমাকে তোমাদের জামাই বানাবে কিনা। সকলেই জানেন তোমার কথা। চমকে গেল আয়ান, অবাক স্বরে বলল, কিভাবে? আমি তোমার চিন্তায় দেবদাসী হয়ে যাচ্ছিলাম। মা আজ করতে পেরে জিজ্ঞেস করেছিলেন, সবটা বলেছিলাম মাকে, তারপর মা বাবাকে জানায়, তারা রাজি আছেন। দেবদাসী? এই মেয়েটা আমার জন্য দেবদাসী হতে পারে, জানা ছিল না। অনেক ভালোবাসি তোমাকে। আমিও। এবার বউ হয়ে চলে আসো। আর হ্যাঁ শুনো, আর বেকার বলবে না, পরীক্ষা দিয়ে এই ভাইয়ের সাথে কাজে হাত লাগাবো। বাবা বাসায় আসলেই মাকে বলবো বাবার সাথে কথা বলতে। ঠিক আছে। কোমরে আঁচল পেঁচালে যে মেয়েদের এতটা সুন্দর লাগে জানা ছিল না আবেশের। আদুরে পুরো রুমটা এতক্ষণ নিজের মনের মতো করে সাজিয়েছে। একটানা কাজ করা একেবারে ঘেমে নিয়ে গিয়েছে সে। তবুও এতটুকু ক্লান্তির চিহ্ন যেন তার মুখে নেই। মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল আবেশ। আবেশের দিকে চোখ পড়তেই আদুরে বলে উঠল, ম্যান্দা মার্কা দেখে রোমান্টিক ভাবে তাকাতেও জানে। আদুরের কথায় চোখ জোড়া সরিয়ে নিয়ে দাঁড়িয়ে পড়ল আবেশ। আলনার দিকে এগিয়ে গিয়ে একটা লুঙ্গি আর তোয়ালে হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে সে ওয়াশরুমের দিকে। মাঝপথে আদুরে তাকে থামিয়ে বলল, আমি যাব আগে, এত কাজ করলাম ঘেমে গিয়েছি। না আমি যাব, প্রচুর গরম লাগছে। কথাটি বলেই দ্রুত বেঁকে আবেশ এগিয়ে যায় ওয়াশরুমে। আদুরেও তার পেছনে ছুটে এসে ওয়াশরুমের দরজাটা ধরে বলল, বন্ধ করতে দিব না। এ কেমন ছেলে মানুষই, আদু হাতে ব্যথা পাবে। তাহলে ছেড়ে দাও তুমি। দরজা থেকে আবেশ হাত সরাতে আদুরে ঢুকে পড়ল ওয়াশরুমে। ঠান্ডা গলায় আবেশ বলল, ঠিক আছে তুমি থাকো, আমি বরং পরে করব। আবেশের হাতটা আঁকড়ে ধরে ওয়াশরুমের দরজার ছিটকিনি লাগিয়ে দিয়ে আদুরে বলল, একসাথে করা যায় না বুঝি? আদুরের এই আবদার যেন আবেশ ফেলতে পারছে না। কিছু বলার আগে আবেশের খুব কাছে এসে পড়ল আদুরে। সে বুঝতে পারল কি ইশারা করছে আদুরের চাহনি। আর কিছু না ভেবেই আবেশ হাত বাড়ালো আদুরের কোমরে পেঁচানো শাড়ির সেই আঁচলের দিকে। দুপুর 3টা, অঙ্ক মেলাতে ব্যস্ত পড়ি। তার দিকে তাকিয়ে আয়ান বলে উঠল, হলো তোর? না হয়নি। কেন হয়নি? সময় লাগে না বুঝি করতে? যা আজ ছুটি। হাসি মুখে পড়ি বলল, সত্যি? সত্যি আজ আমার মনটা অনেক ভালো। কৌতূহল নিয়ে পড়ি জিজ্ঞাসা করলো, কেন? আমার বিয়ে ঠিক হয়েছে, শুনিসনি? না তো, তোমার হবু বউ কি আদুরে আপুর মতো সুন্দর? বা আমার 2টা আপু হবে? হাসলো আয়ান। পড়ি বলল, আমি তাহলে আদুরে আপুর কাছে যাই, গল্প করব। আচ্ছা যা। পরির সাথে সোফার উপরে বসে গল্পে মেতে আছে আদুরে। তার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে আবেশ। দুপুরে নিজে একসাথে গোসল করবে বলে জেদ করলো, কিন্তু যেই না আবেশ তার শাড়ির আঁচল সরাতে শুরু করলো অমনি বলে উঠল, আমি তো মজা করেছিলাম, তুমি আগে করে নাও। কথাটি বলেই আঁচলটা বুকের উপরে টেনে নিয়ে বেরিয়ে পড়লো আদুরে। ইচ্ছে থাকা সত্ত্বেও তাকে আটকালো না আবেশ। কি দেখছো? আদুরের ডাকে ঘোর কাটলো আবেশের। সে কিছু বলার আগেই পরি বলে উঠল, আমাকে দেখছে? আমাকে? পরির কথায় হেসে উঠল আদুরে। তার সাথে যোগ দিল আবেশও। ঘড়িতে সময় সন্ধ্যা 7টা। পরির মুখে আয়ানের বিয়ের কথা শুনে রাগে শরীরটা গিজগিজ করতে থাকলো নাসরিন আক্তারের। তিনি ভেবেছিলেন পরির রূপের জালে হয়তো আয়ান ফাঁসবে, কিন্তু সেই সময়টাই সে পেল না। তার বিয়ে ঠিক হয়ে গেল। না, এটা মানা যায় না। ফাতেমা বেগমের কাছে তার যেতেই হবে। সেদিন বড় মুখে বলেছিলেন অন্য কোনো ভালো ছেলে পরির জন্য ঠিক করবেন তিনি। তাহলে সে ছেলেটা আয়ান নয়? কেন নয় জানতেই হবে তার। আয়ানকেই চাই নাসরিন আক্তারের। নিশ্চয় তিনি না করতে পারবেন না। কালই ও বাড়ি যেতে হবে তার, ভেবেই লম্বা একটা শ্বাস ফেললেন নাসরিন আক্তার। লামিয়ার কথা শুনে আয়ানের মাথায় যেন বাজ পড়ল। সকালেই শুনলো তার পরিবারের সব ঠিক আছে, তাহলে কেন এখন লামিয়া বলল বিয়েটা সে করতে পারবে না? তুমি কি পাগল হয়ে গেলে লামিয়া? বিয়ে করতে পারবে না মানে?
আজ আয়ানের কথার পিঠে রেগে না গিয়ে হাসলো লামিয়া। আরে বিয়ে করতে পারবো না মানে? এখন করতে পারবো না। বাবা বললেন আগে তোমার ফাইনাল পরীক্ষাটা শেষ হোক, তুমি কাজে হাত লাগাও, তারপর না হয়। বেকার কোনো ছেলের হাতে তিনি মেয়ে তুলে দিতে চাইছেন না, তাই তো? তবে এঙ্গেজমেন্ট করিয়ে রাখা যায় বলল। ঠিক আছে, আমি মাকে বলবো সবটা। মন খারাপ করেছো? একটু তো হচ্ছেই। বিয়েটা হয়ে গেলে একসাথে থাকতে পারতাম না বলো? হুম যাক, বড়রা যা ভালো বুঝেন করবেন। সবটা যে দুই পরিবার এত সহজে মেনে নিয়েছেন সেটাই অনেক বেশি। আসলেই ফাতেমা বেগমের সামনে দাঁড়িয়ে লামিয়ার বাবার বলা কথাগুলো শোনাতেই আয়ান ব্রুজরা কুঁচকে ফেললেন তিনি। গম্ভীর মুখে তিনি বললেন, আমার ছেলে কি ফেল করে বাসায় থেকে যাবার মতো ছেলে? বেকার মানে? আমাদের নিজের ফ্যাক্টরি আছে। পরীক্ষার আগে বিয়ে করলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? রুমের ভেতরে প্রবেশ করতে করতে আদুরে বলল, উত্তেজিত হবেন না মা, অনেক ছেলেই বিয়ের পর কাজে মন দিতে চায় না, তাই হয়তো তিনি এমন ডিসিশন নিয়েছেন। আমি বলি কি, আপনি কাল তাদের বাসায় যান, বলুন যে লামিয়াকে আয়ানের পরীক্ষার পরেই ঘরে তুলবেন, কিন্তু কি? এখন এঙ্গেজমেন্ট নয়, যেন আকদ করিয়ে রাখে। আদুরে কথাটা মন্দ লাগেনি ফাতেমা বেগমের। মুখে হাসির রেখা ফুটিয়ে তিনি বললেন, খুবই ভালো কথা বলছো তুমি। কিন্তু কথাটা আমার একেবারেই পছন্দ হলো না। দরজায় দাঁড়ানো নাসরিন আক্তারকে দেখে দাঁড়িয়ে পড়ল আয়ান ও আদুরে। উৎসুক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আদুরে প্রশ্ন করল, ইনি কে মা? পরিমা। দৃষ্টি তার দিকে নিয়ে সালাম জানাতেই নাসরিন আক্তার বললেন, ওয়ালাইকুম আসসালাম। আমার আপার সাথে কিছু কথা আছে, একা বলতে চাই। জি নিশ্চয়ই। কথাটি বলেই বেরিয়ে পড়ল আদুরে। আয়ানও তার সাথে দরজার দিকে পা বাড়ালো। ফাতেমা বেগম তার উদ্দেশ্যে বললেন, কি যেন বললা তুমি? বুঝলাম না নাসরিন। আবেশের ব্যাপারটা না হলে মেনে নিলাম, কিন্তু আয়ানের জন্য হলেও আমার মেয়েকে কি আপনারা ঠিক করতে পারতেন না? আমি ভেবেছিলাম কাল সকালে আসব, কিন্তু পরীর মুখে সবটা শুনে না এসে পারলাম না। এতক্ষণে সবটা বুঝলেন ফাতেমা বেগম। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তিনি বললেন, আয়ান যে মেয়েটাকে ভালোবাসে। আবারও এই ভালোবাসার অজুহাত। আবেশের মতো আয়ানেরও কারোর সাথে সম্পর্ক আছে ভাবতেই বুক ছিঁড়ে নিঃশ্বাস বেরিয়ে আসলো নাসরিন আক্তারের। ফাতেমা বেগম দাঁড়িয়ে তার দিকে এগিয়ে গিয়ে বললেন, আবেশের সাথে যা করেছিলাম আয়ানের সাথে তা করতে আমি পারি না নাসরিন। পরীর জন্য অনেক ভালো একটা ছেলে আসবে, দেখো তুমি। মেয়েটাকে পড়তে দাও, মেধা আছে তার। সবচেয়ে বড় কথা, সে পড়তে ইচ্ছুক, আমরাও আছি ওর জন্য। তাহলে কেন তোমার এত চিন্তা? এসব বাদ দিয়ে আমার সাথে এসো, বসো, অনেক দিন গল্প করি না, আসো দেখি। আয়নার একটা ছবি খুব যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছে আবেশ। তবে ছবিটা দেখার তার সাহস হয় না। বছরে একবার দেখে কিনা সন্দেহ। কিন্তু এই মুহূর্তে তার এই ছবিটা দেখতে খুব বেশি ইচ্ছে করছে। হঠাৎ এমন ইচ্ছের কারণ তার নিজেরই অজানা। হাতে ছবিটা নিয়ে ছলছলে নয়নে তাকিয়ে আছে সেই ছবিটির দিকে, আর ভাবছে আজ আয়না তার পাশে থাকলে সবটা হয়তো আরো সুন্দর হতো। আদুরের থেকেও এতটা দূরে থাকতে হতো না। হাতে কি ওটা? পকেটে ছবিটা তাড়াহুড়ো করে লুকিয়ে চোখ জোড়া মুছে নিয়ে আবেশ বলল, ওই কিছু না। তোমার চোখে পানি আবেশ? কার ছবি দেখে তোমার চোখে পানি? কারো না। আবেশের পাশে এগিয়ে গেল আদুরে। তার গলায় দু হাত জড়িয়ে বলল, আমাকে বলবে না? তেমন কিছু না দূরে। তাহলে কেমন কিছু? তোমার এক্স গার্লফ্রেন্ডের ছবি? বলো বলো। আদুরের হাত সরিয়ে খানিকটা চেঁচিয়ে আবেশ বলে উঠল, যেটা আমি বলতে চাইছি না সেটা শুনতে এত আগ্রহ কেন তোমার? বলবো না কে? কি করবে তুমি? আবেশের হঠাৎ এমন ব্যবহারে চমকে গেল আদুরে। কোনো কথা না বলে সে সোজা বেরিয়ে গেল রুম থেকে। দরজার পাশেই নাসরিন আক্তারকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। নাসরিন আক্তার একটা বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, অন্যের প্রাপ্য সুখ তোমার কপালে কি করে সইবে বলো? টলমলে চোখে তাকিয়ে আদুরে বলল, মানে? মানে পরীর যেটা প্রাপ্য ছিল সেটা তুমি কেড়ে নিয়েছো, তাই সুখ তোমাকে ধরা দিবে না। কথাটি বলে নাসরিন আক্তার চলে গেলেও
নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে আদুরে। কি হচ্ছে তার সাথে? প্রথমে ভালোবাসার মানুষের এমন ব্যবহার, আর এখন নাসরিন আক্তারের এসব কথা। দুটোর মাঝেই কি কোনো যোগসূত্র রয়েছে? এমন কি কোনো ঘটনা আছে যা আবেশ তাকে জানায়নি তা পরিষ্কার নাসরিন আক্তারের কথা শুনেই বোঝা গেল। কিন্তু কি জানায়নি? মায়ের ডাকে তার রুমে এসে বসলো আয়ান। ফাতেমা বেগম তার উদ্দেশ্যে বললেন, আমি আর বাসায় কাল সকালেই যাব। আমরা আকদের বিষয়ে কথা বলতে হবে। লামিয়াকে বলো কাল আমরা তাদের বাসায় যাচ্ছি। জি। কিছুটা সংকোচ বোধ করে ফাতেমা বেগম জিজ্ঞাসা করলেন, লামিয়ার সাথে সুখে থাকবি তো? হঠাৎ এই প্রশ্ন? এমনিতেই। আচ্ছা যা, লামিয়াকে বিষয়টা বলে ঘুমিয়ে পড়, রাত হয়েছে। এত রাইতে তুমি এখানে কি করো? মুর্শিদার ডাকে ঘোর কাটলো আদুরের। রান্নাঘরের পাশেই একটা বড় বারান্দা আছে, সেখানটায় পিড়ি পেতে আনমনে বসে আছে সে। মুর্শিদার প্রশ্নে ঘোর কাটলে জবাব দিল, কিছু না। খালা কিছু বলবেন? লামিয়া মাইয়াডা কি তোমার মতন হইব? আমার মতো কেমন? তোমার মতো লক্ষ্মী? আমি লক্ষ্মী? লামিয়া আরো বেশি লক্ষ্মী হবে। দেখে নিন কিভাবে আয়ানের জন্য ছুটে এসেছে লোক লজ্জা ভুলে। মাইয়াগো লজ্জা শরম থাকন ভালা। এই মাইয়ার যে নাই তা আমি ভালোই বুঝছি। খালা, আপনি একদম লামিয়ার পিছে লাগবেন না বললাম। একটা মেয়েটা ভদ্র ভালো। সবচেয়ে বড় কথা, সে আয়ানকে অনেক বেশি ভালোবাসে। এটাতেই আমাদের খুশি হওয়ার দরকার নয় কি? আমি এখন খুশি ফুপি হইবার পারতাছি না। বিয়ার পরে না হয় দেখমু। মুর্শিদার কথা শুনে হেসে উঠল আদুরে। রুজোড়া কুচকে মুর্শিদা বলল, পুকুর পাড়ের পাশেই এই বারান্দা। এত রাইতে এখানে থাকা ঠিক না, ঘরে যাও। কেন, ভূতে ধরবে? এত কথা কও কেন তুমি? নিজের ঘরে যাও দেখি। পিড়ি ছেড়ে দাঁড়িয়ে আদুরে বলল, যাচ্ছি। আয়ানের মুখে আকদের কথা শুনে লামিয়া চিন্তিত স্বরে বলল, বাবা মানবে নাকি আমি ঠিক বলতে পারছি না। না মানার কি আছে? তার মেয়েকে তো আর ঘরে তুলে আনছি না, সেটা নিজের পায়ে দাঁড়ানোর পরেই আনবো। তাহলে বিয়েটা তখন করলেই হয়। না, হয় না। তোমাকে নিয়ে আর রিস্ক নিতে চাইছি না একটা দিনের জন্য। থেমে গেল আয়ান। লামিয়া উৎসুক কণ্ঠে জিজ্ঞাসা করল, আর বুঝছো না? না তো। আগটা হলে তোমাকে কাছে পাবার লাইসেন্সটা পেতাম। বিয়ের আগেই কাছে পাওয়া? আক্ত মানেই বিয়ে, পাগলি। তার মানে আকদ হলেই বাসর হয়ে যাবে? দুষ্টু একটা হাসি দিয়ে লামিয়া বলল, খুব শখ তাই না তোমার বাসর করার? অনেক। করাবো তোমাকে বাসর। মানে কি, বাসর হবে না আমাদের আগদের পরেও? হবে তো, তবে হবে বিলম্বিত বাসর। দেখা যাবে। এমন লোক দিব না, তুমি নিজে বলবে বাসর করো বাসর করো। কথাটি শুনেই উচ্চ শব্দে হেসে উঠল লামিয়া। তার সাথে যোগ দিল আয়ানও। রাজশাহীর চাপাই নবাবগঞ্জ বিশ্ব রোড মোড়ে বিখ্যাত এক রেস্টুরেন্টে বসে আছে আবেশ ও আদুরে। আজ সারাদিন তাদের অনেক ঘোরাঘুরি হলো। চাপাই নবাবগঞ্জ থেকে শিবগঞ্জ গিয়েছে তারা। সেখান থেকে অটোতে করে কানসার্ট বাজারে। কানসার্ট বড় আমের বাজার ঘুরে দুজনে ভ্যানে চড়ে গেল কানসার্ট জমিদার বাড়ি। বাড়িটি দূর থেকেই দেখতে হলো, কারণ বাড়িটি ঝুঁকিপূর্ণ ছিল। কিছু সময় সেখানে কাটিয়ে একটা অটো ভ্যান রিজার্ভ ভাড়া করে ছোট সোনা মসজিদ গেল দুজনে। খুব সুন্দর মসজিদের কারুকার্য। সেখান থেকে আবেশ তাকে নিয়ে গেল তাহাখানা, আর পাশেই ছিল 3 গম্বুজ মসজিদ। এত সব জায়গায় আবেশের সাথে ঘোরাঘুরি এই প্রথম করেছে আদুরে। মনের মাঝে একটা আনন্দ কাজ করলেও বেশ ক্লান্তিও লাগছে তার। আবেশ তার দিকে তাকিয়ে বলল, কিছু খাবে চায়ের সাথে? হাতে থাকা মগে চুমুক দিল আদুরে। কিছুক্ষণ নীরব থেকে বলল, না, খিদে নেই তো। কনসার্ট থেকে যে আমগুলো নিয়ে দিয়েছো বাসায় গিয়ে খাবো বসে বসে। চাপাই নবাবগঞ্জের এত আম খাও, তাও আমের প্রতি এত লোভ তোমার? বলে হেসে উঠল আবেশ। তার মুখের দিকে তাকিয়ে আদুরে বলল, আচ্ছা আবেশ, আমরা এতক্ষণ একসাথে ছিলাম, কিন্তু তুমি একটা বারের জন্য আমার হাত ধরোনি। ইচ্ছে হয় না তোমার? কিছু না ভেবেই আবেশ বলল, সব ইচ্ছে তাড়াতাড়ি পূরণ করতে নেই।
আবিশের কথার মানে বুঝে উঠতে পারল না আদুরে, কিন্তু এখন যে তার নিজের ঘুমের খুব প্রয়োজন তা ভালো করে উপলব্ধি করতে পারল সে। চা শেষ করে আবিশের উদ্দেশ্যে বলল, বাড়ি পৌঁছে দাও, ঘুম পাচ্ছে, তোমাকেও তো যেতে হবে আবার। হুম। 2 বছর আগের কথা ভেবে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল আদুরে। প্রেমের আগে আবিশের এসব কর্মকাণ্ড বোঝা গেলেও বিয়ের পরে আবিশের এমন ব্যবহারের কারণটা বোধগম্য নয় আদুরের। আবিশ যদি তাকে এই বিষয়ে কিছু জানাতে আগ্রহী না হয় তবে সেও জানতে চাইবে না, এমন একটা প্রতিজ্ঞা করে চুপচাপ শুয়ে পড়ল সে আবিশের পাশে। কই গো, তোদের হলো? ফাতেমা বেগমের ডাকে রুমের ভেতর থেকে শাড়ির কুচি ঠিক করতে করতে চেঁচিয়ে আদুরে বলল। জি মা, আর একটু। সকাল থেকে কোনো কথা হয়নি আদুরের আবিশের সাথে। এবার সে আবিশের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, এদিকে এসে আমার বাড়ির কুচিগুলো ঠিক করে দাও। আবিশ ভেবেছে আদুরে তার উপর রেগে থাকবে, এমন স্বাভাবিক ব্যবহার সে আদুরের কাছে আশা করেনি। আবিশের কাছে কোনো জবাব না পেয়ে আদুরে বলল, রোম্যান্স করতে ডাকছি না, কুচি ঠিক করতে ডাকছি। মিনমিনে স্বরে আবিশ বলল, আমি আসলে পারো না? হুম। শিখিয়ে দিব, আসো। বাধ্য ছেলের মতো আদুরের পাশে এসে শাড়ির কুচিতে হাত দিল আবিশ। মুচকি হেসে আদুরে বলল, শাড়ির কুচি ঠিক করতে হলেও একটা জামাই চাই। রুম থেকে বেরিয়ে আসতেই আয়ানের দেখা পেল আদুরেও আবিশ। দুষ্টু একটা হাসি দিয়ে আদুরে বলল আয়ানের উদ্দেশ্যে, আজ যেতে পারছো না? কি হয়েছে? খুব তাড়াতাড়ি বউ আনতে যাবেন। লাজুক হাসি দিল আয়ান। ফাতেমা বেগম তাদের দিকে এগিয়ে এসে বললেন, চলো বের হওয়া যাক, ওনারা নিশ্চয়ই অপেক্ষা করছেন আমাদের জন্য। লামিয়ার বাবার কাছে ফাতেমা বেগম আকদের প্রস্তাব রাখতেই তিনি নীরব হয়ে গেলেন। হয়তোবা চিন্তায় পড়ে গেলেন তিনি। ফাতেমা বেগম তার দিকে তাকিয়ে বললেন, হঠাৎ আপনাকে এমন একটা প্রস্তাব দিয়ে চিন্তায় ফেলে দিলাম, তাই না? আপনি ভেবেই সিদ্ধান্ত জানান। ভাবাভাবির তো কিছু নেই। লামিয়ার বাবা গম্ভীর মুখে কথাটি শুনে খানিকটা ঘাবড়ে গেলেন ফাতেমা বেগম। ছেলে এখনো ছাত্র বলে কি এই প্রস্তাবেও রাজি হবেন না তিনি? ওদিকের কি অবস্থা লামিয়া? ফোনের ওপারে আয়ানের প্রশ্নটি শুনে চিন্তিত স্বরে লামিয়া বলল, আমি কিভাবে বলবো? আমি আমার রুমে বসে আছি। আড়ালে দাঁড়িয়ে কান পেতে শুনো। বললেই হলো, কেউ দেখে ফেললে বলবেটা কি? উফ, আমার যে ওখানে কি হচ্ছে তা জানার জন্য আর তর সইছে না। তা তুমি সাথে আসলেই পারতে ওনাদের। আসতে কি চাইনি? আনেনি বলো। আয়ানের কথা শুনে হাসলো লামিয়া। তার হাসির শব্দ শুনে আয়ান বলল, হায় রে, আমি মরি চিন্তায় আর সে দিচ্ছে হাসি। লামিয়ার বাবার দিকে তাকিয়ে শান্ত গলায় আবেশ জিজ্ঞাসা করল, আপনার সিদ্ধান্ত কি আঙ্কেল? আকাত করিয়ে রাখাই যায়, তবে মেয়ে আমি এখন পাঠাবো না। আয়ান আগে কাজে মন দিক। লামিয়ার বাবার মুখে কথাটি শুনেই ফাতেমা বেগম বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। তা কখন এই শুভ কাজটা সেরে ফেলতে পারি? আপনাদের কখন ইচ্ছে? এই শুক্রবারে। জি ঠিক আছে। আমি কি লামিয়াকে একটু দেখতে পারি? লামিয়ার মা বলে উঠলেন, কেন নয়, আমি এখনই তাকে নিয়ে আসছি। লামিয়া। আয়ানের সাথে কথা বলছিল ফোনে লামিয়া। মায়ের ডাকে সে তাড়াহুড়ো করে ফোনের লাইন কেটে বলল, তোকে যেতে হবে আমার সাথে। গায়ের ওড়নাটা মাথায় দে। কেন মা? যেটা বলছি কর, আর চুপচাপ আমার সাথে আয়। বাধ্য মেয়ের মতো ওড়না মাথায় টেনে এনে লামিয়া এগুলো মায়ের সাথে। ফাতেমা বেগম ও আদুরের ঠিক মাঝখানে বসে আছে লামিয়া। ফাতেমা বেগম তার হাতে থাকা ব্যাগ থেকে একটি চেন বের করে লামিয়ার উদ্দেশ্যে বললেন, এদিকে আসো মা, চেনটা পরিয়ে দেই। আদুরে বুঝতে পারলো লামিয়ার মনে ঘুরপাক খাচ্ছে একটা প্রশ্ন। তার বাবা কি সম্মতি দিয়েছে এই বিয়েতে? আদুরে তার অবস্থা বুঝতে পেরে তার কানের পাশে মুখটা এগিয়ে নিয়ে ফিসফিস করে বলল, আগামী শুক্রবার তোমাদের আকদ, এখনই চেনটা পরে নাও। সারা রুমে পায়চারি করা শুরু করে দিয়েছে আয়ান। ও বাড়িতে কি চলছে এই নিয়ে তার মনে চলছে নানা রকমের প্রশ্ন। লামিয়ার সাথে ফোনে কথা বলার সময় হঠাৎই লাইন কেটে গিয়েছে। কেউ এসেছিল বা অন্য কিছু না আর ভাবতে পারছে না আয়ান।
হাতে থাকা মোবাইলটাই ভাইয়ের নাম্বার তুলে ডায়াল করলো সে। সবেমাত্র মুখে মিষ্টিটা তুলেছে আবেশ, তার মাঝে আসলো আয়ানের ফোন। মোবাইলটা হাতে নিয়ে সে এগুলো ড্রয়িং রুমের পাশে থাকা বারান্দার দিকে। কি রে ভাই? আবেশের এমন প্রশ্ন শুনে হালকা হেসে আয়ান বলল, তোমরা এখনো বাড়ি? তোর বাড়ি হলে চোখে দেখতি না? না, তা দেখতাম। এখন কি করছো? মিষ্টিটা সবে মুখে তুলেছিলাম, তোর ফোন আসাতে তুলতে পারিনি, মানে মিষ্টি মুখ করতে পারিনি। মিষ্টি মুখ কথাটি শুনতেই যেন আয়ানের বুকের মাঝে টুংটাং শব্দ করতে লাগলো। তবে কি তারা রাজি হয়েছে আকদের জন্য? ওপাশ থেকে আয়ানের কোনো সার শব্দ না পেয়ে আবেশ বলল। কি হলো? খানিকটা বিরক্তি নিয়ে আয়ান বলল, আচ্ছা ভাইয়া, তুমি কি আসলেই বুঝতে পারছো না আমি কি বলছি বা কি করতে চাইছি? কি? আরে ওখানে কি আমার আগদের ব্যাপারে সকলে রাজি হয়েছেন? হ্যাঁ। হ্যাঁ কথাটি শুনতেই আয়ানের মুখে একটা স্বস্তির হাসি ফুটল। হেসে হেসে এসে বলল, আজ বুঝলাম ভাইয়া, ভাবি কেন তোমাকে মান্দামার্কা বলে। মানে? আমি রাখছি। আয়ান লাইন কেটে দিলেও আবেশ কান থেকে ফোন নামালো না। গম্ভীর চিন্তায় যেন তলিয়ে পড়ছে সে। আদুরে কি সবাইকে জানান দিবে নাকি আবেশ একটা ম্যান্দা মার্কা? আচ্ছা, এই ম্যান্দা মার্কা মানেটা কি? এই শুক্রবারে আকাদের অনুষ্ঠান করলে তোমার কোনো আপত্তি নেই তো? বাবার মুখে কথাটি শুনেই মাথাটা আরো নিচু করে ফেললো লামিয়া। পৃথিবীর সমস্ত লজ্জা যেন তাকে ঘিরে ধরেছে। গলার স্বরটা নরম করে লামিয়া বলল, না, নেই। আলহামদুলিল্লাহ। তা ফাতেমা আপা, আপনার ছোট ছেলেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করুন সে এই বিয়েতে রাজি কিনা। মুজিবুর আহসানের কথা শুনে হেসে ফেললেন ফাতেমা বেগম। হাসতে হাসতেই তিনি বললেন, সে তো এক পায়ে খাড়া, এখন বললে এখনই রাজি হবে। রুমে থাকা উপস্থিত সকলে হেসে উঠলেন। এদিকে লামিয়ার লজ্জায় মুখে লালচে আবরণ ফুটে উঠল। ইচ্ছে করছে দৌড়ে ভেতরের রুমে চলে যেতে। তার অবস্থা উপলব্ধি করতে পেরে আদুরে বলল, লামিয়া, তুমি আমাকে তোমার রুম দেখাবে না? আদুরের কথা শুনে যেন দেহে প্রাণ ফিরে পেল লামিয়া। খুশিতে গদগদ হয়ে লামিয়া বলল, হ্যাঁ ভাবি, চলুন না। বাহ লামিয়া, তোমার রুমটা তো বেশ গোছানো। আদুরের কথা শুনে মুচকি হাসলো লামিয়া। তারপরেই দৃষ্টি দিল বিছানার উপরে থাকা মোবাইলটার দিকে। যে কোনো প্রেমিক বা প্রেমিকার মনের অবস্থা যেন আদুরে বুঝতে পারে। 6 বছরের এক্সপিরিয়েন্স আছে কিনা, তাই লামিয়ার মনের অবস্থাও সে সহজে বুঝে গেল। এখন যে আয়ানের সাথে ফোনে কথা বলতে ইচ্ছে হচ্ছে লামিয়ার, তা বুঝতে খুব একটা কষ্ট হলো না আদুরের। তুমি তাহলে আয়ানের সাথে কথা বলো, আমি আসি। তুমি কি করে বুঝলে আমি? কেন ভুলে যাও, আমিও প্রেমিকা ছিলাম। শুক্রবার হতে আর মাত্র 2 দিন বাকি। লামিয়াদের বাড়ি থেকে এসে লিস্ট করতে বসে গেল আদুরে। লামিয়ার জন্য কি কি বাজার করতে হবে এই দায়িত্বটি সে নিয়েছে। কি লিখছো আপু? পরীর ডাকে হাতে থাকা কলমটা টেবিলের উপরে রেখে আদুরে বলল, তোমার আয়ান ভাইয়ার বউয়ের জন্য কি কি লাগবে তা লিখে রাখছি। নতুন বউ কি নিয়ে আসবে? আনবে না, আকদ করে রাখবে, পরে আনবে। কবে আকদ? এই তো 2 দিন পরেই। তুমি পড়তে এসছো না? হ্যাঁ। যাও, পড়া শেষ করে আসো। পরি বের হতেই আবেশ প্রবেশ করলো রুমে। বাসা আসার পর থেকেই দুজনের আর কোনো কথা হয়নি। আদুরের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে আবেশ। তা দেখে আদুরে বলল, কি হয়েছে, অমন করে তাকিয়ে আছো কেন? কোনো কথা না বলে দ্রুত বেগে আদুরের পাশে আসলো আবেশ। কিছু বলবে? আচমকা আদুরের হাত ধরে নিজের কাছে টেনে তার রসালো ঠোঁট জোড়ায় ঠোঁট ডুবালো আবেশ। কিছুক্ষণ আদুরের ঠোঁটের স্বাদ নেওয়ার পর সে ফিসফিস করে বলল, এসব করলে আমাকে ম্যান্দামার্কা বলা থেকে বিরত থাকবে। আবেশের এমন কাণ্ডে হকচকিয়ে গেল আদুরে। পলকহীন ভাবে তাকিয়ে আছে সে আবেশের দিকে। তার দিকে এভাবে ট্যাপ ট্যাপ চোখে আদুরেকে তাকিয়ে থাকতে দেখে একটা হ্যাচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো আবেশ। আবেশের বড় নিঃশ্বাস অনুভব করতে পারছে আদুরে। সে কি করতে বা বলতে চাইছে আদুরের অজানা, কিন্তু এই মুহূর্তে তার আবেশের মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করছে। আদুরের কানে নিজের ঠোঁটের ছোঁয়া বসিয়ে আবেশ বলল, এসব করলে কি ম্যান্দামার্কা বলবে না বলো? আবেশের স্পর্শ পেতেই যেন আদুরে হারিয়ে গেল অন্য জগতে। কোনো কথা তার কান পর্যন্ত পৌঁছায়নি, তাই আবেশের প্রশ্নের জবাব দিতে সে অক্ষম হয়। এদিকে আবেশ উত্তরের অপেক্ষা না করে
কোলে তুলে বিছানায় শুয়ে দিল আদুরেকে। নিজের ভরটা তার উপর ছেড়ে দিয়ে ঠোঁট জোড়া ডুবিয়ে দিল আদুরের গলার মাঝে। পরম আবেশে আদুরে তাকে শক্ত করে আঁকড়ে ধরতে চেয়েও ধরল না। চোখ গেল তার রুমের দরজার দিকে। দরজাটি খোলা দেখে আদুরে তাড়াহুড়ো করে বলল,